नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। বদল যেন শুধুমাত্র পদের হয়েছে, পদোন্নতি হয়েছে, কিন্তু কোথাও গিয়ে পরিস্থিতির কোনো রদবদল হতে দেখা গেল না। যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা প্রতিবাদও করছেন। কি কারণে? এক তো তারা বিচারের দাবি করছেন, অন্যদিকে স্বাস্থ্য ভবনে যে ঘুঘুর বাসা হয়েছে সেই বাসায় একটা ঢিল ছোড়বার তারা চেষ্টা করেছিলেন। ঢিল হয়তো পড়েছে, কিন্তু পরিবর্তন সেই অর্থে কিন্তু নজরে পড়েনি। স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরও তার সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠে আসছে। বারংবার বৈঠকের জন্য ডাকা হয়েছে, তারা বৈঠকে গিয়েছেন, কিন্তু সেখান থেকেও অসন্তোষ প্রকাশ করেছেন জুনিয়র চিকিৎসকেরা। স্পষ্ট করে বলছেন ভার্বালি, অর্থাৎ মৌখিকভাবে যা যা কিছু বলা হয়েছে, ওই যে মিনিটস, বারংবার যে প্রশ্নটা সামনে আসছিল সেখানে কতটা লিপিবদ্ধ করা হয়েছে? আদৌ যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কি লিপিবদ্ধ করা হয়েছে? গতকাল যখন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করলেন, বৈঠক থেকে বেরিয়ে এসে স্পষ্ট করে বললেন তাদের কাছে যে মিনিটসটা রয়েছে সেখানে স্পষ্টত উল্লেখ নেই কোন কোন বিষয়গুলোতে মান্যতা দেওয়া হয়েছে, আর তাতেই কার্যত তারা ক্ষোভ প্রকাশ করেছেন, হতাশা প্রকাশ করেছেন। অভয় হত্যাকাণ্ডের তদন্তে আর এদিকে প্রত্যেক দিনই নিত্য নতুন এবং চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় এজেন্সির হাতে। এবার অভয়ের মৃত্যুর পরবর্তী ঘটনাক্রমে যেখানে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আঁতাতের ব্যাপারে সিবিআই স্পষ্ট ইঙ্গিত পেয়েছে বলেই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। একটার পর একটা ঘটনাক্রম আগে আপনাদের সামনে তুলে ধরে দেখুন। 2021 সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন, আজকে আমার কল ফাঁকা হতো না, আমার মেয়েটা হারিয়ে যেত না। তিনি প্রিন্সিপাল, তার কলেজেই এক মহিলা চিকিৎসকের নিথর দেহ উদ্ধার হয়েছে হাসপাতাল চত্বর থেকে, অথচ কোনো ভ্রুক্ষেপ নেই তার। শুধুই গাফিলতি, নাকি কোনো বৃহত্তর ষড়যন্ত্রের বিশ্বস্ত পেয়াদা? পর্দার আড়াল থেকে যিনি সেদিন নিয়ন্ত্রণ করছিলেন সবটা, ঠান্ডা মাথায় পুলিশকে হাতে নিয়ে গুঠি সাজাচ্ছিলেন একটা একটা করে। সন্দীপ ঘোষকে নিয়ে একের পর এক বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্যের হদিশ পাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সূত্রের খবর, সিবিআই তদন্তে উঠে এসেছে সেদিন ইচ্ছাকৃতভাবে ঘটনাস্থলে যাননি সন্দীপ ঘোষ। তিনি প্রিন্সিপাল, তার হসপিটালেই একজন পড়ুয়া চিকিৎসক ধর্ষণ এবং খুন হয়ে মারা যাচ্ছেন, তবুও অনেক পরে তিনি ঘটনাস্থলে আসছেন। ইচ্ছাকৃতভাবেই তিনি অনুপস্থিত ছিলেন ঘটনাস্থলে, আদালতে লিখিতভাবে জানিয়েছে সিবিআই। অভয় হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতির সঙ্গেই ক্রমশ মুখোশ খুলছে সন্দীপ ঘোষের। সময় মতো এফআইআর করেননি সন্দীপ ঘোষ। আইনের নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করতেও সম্পূর্ণ ব্যর্থ তিনি, অথচ অধ্যক্ষ হিসেবে তারই ভূমিকা প্রধান থাকার কথা। বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবেই কি সন্দীপের ইচ্ছাকৃত গাফিলতি? কারণ নির্দেশেই কি পরিকল্পনা মাফিক বিষয়গুলিতে বিলম্ব করেছিলেন সন্দীপ? সন্দীপ ঘোষের কল রেকর্ডও খতিয়ে দেখছে সিবিআই। সূত্রের খবর, টালা থানার প্রাক্তন ওসি ও সন্দীপ ঘোষ দুজনেরই ফোনে বেশ কিছু তথ্য পেয়েছে সিবিআই। তাই দুজনকেই মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরিবারের দাবি ছিল দ্বিতীয়বার ময়না তদন্ত করা হোক, কিন্তু এই সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলকে তাড়াহুড়ো করে মৃতদেহ সৎকার করার জন্য প্রেশারাইজড করেছিলেন কিনা গোটা বিষয়টা খতিয়ে দেখছে সিবিআই। এদিকে সন্দীপকে নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি তথা তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের। আক্তার আলীর অভিযোগকে গুরুত্ব সহকারে দেখা হয়নি বলে স্বীকার করে নিলেন সুদীপ্ত রায়। অভিযোগটা যখন পড়েছিল আক্তার আলী, সেটা অনেক বছর আগে, প্রায় আজ থেকে 2 বছর আগে, সেটা কেন দেখেননি? সেটা তো আমি ভাবছিলাম যে অতটা গুরুত্ব দিইনি আমি। ইতিমধ্যেই আমরা শোকজ করেছি এবং শোকজের জবাব এখনো পাইনি, তাই আমরা এরপরের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব। যদিও আরজিকর দুর্নীতিকাণ্ডে রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায় নিজেই এখন সিবিআই ও ইডির স্ক্যানারে। আলোচনা করে সিদ্ধান্ত নেবেন ডক্টর সুদীপ্ত রায়। মুশকিল হচ্ছে তো ওনাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তো সিবিআই বারবার করে ওনার বিভিন্ন জায়গায় দপ্তরে, নার্সিংহোমে হানা দিচ্ছে, ফলে কে কাকে নিয়ে সিদ্ধান্ত নেবে সেটা তো পরে দেখা যাবে।
দিনের পর দিন সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন গুরুত্ব দেয়নি স্বাস্থ্য দফতর? আরজি করে দুর্নীতি ও অভয় নৃশংস হত্যাকাণ্ডের দায় কি এড়াতে পারেন স্বাস্থ্যমন্ত্রী? অর্ণব মজুমদার ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সত্যিই তো, দায় কি এড়াতে পারেন স্বাস্থ্যমন্ত্রী? স্বাস্থ্যমন্ত্রী কিচ্ছু জানেন না। তিনি বলেছেন আমার কাছ পর্যন্ত সমস্ত ঘটনা আসে না। সবটাই যদি তার অগোচরে হয়ে থাকে তাহলে পরে তিনি যেই পদটাতে বসে রয়েছেন তার ভূমিকাটা কোন জায়গায় রয়েছে? প্রশ্ন আমরা তুলে যাব যতক্ষণ না পর্যন্ত সত্যি এই গোটা বিষয়টা সামনে আসে। আর এই নিয়ে আমরা আলোচনা করব। যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে, তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি। আমার একেবারে পাশেই রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। আপনাকে আজকের এই আলোচনায় স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক, আইএমএ অ্যাকশন কমিটির মেম্বার তিনি। আপনাকেও স্বাগত জানাই আজকের এই আলোচনায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সজল বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক। আপনাকেও স্বাগত জানাই আমাদের এই আলোচনা। আমি সবার প্রথম আসি সঞ্জীব বাবুর কাছে। সঞ্জীব বাবু, এই যে প্রশ্নটা উঠে আসছে যে দায় কোনোভাবে কি স্বাস্থ্যমন্ত্রী তিনি এড়াতে পারেন? সত্যিই তো সাধারণ মানুষ তারাও প্রশ্ন করছেন, স্বাস্থ্যমন্ত্রী তিনি কিচ্ছু জানেন না। তিনি বলছেন আমার কাছ পর্যন্ত কোনো খবরই নাকি আসছে না। যদি সত্যিই হয় টেন্ডারে দুর্নীতি হচ্ছে সেই খবর ওনার কাছে নেই, যে কমিটি রয়েছে রোগী কল্যাণ সমিতির যে যারা মেম্বাররা রয়েছেন তারা কতটা দুর্নীতিগ্রস্ত সেই তথ্যও নাকি তার কাছে নেই, তাহলে ওই পদটার মর্যাদা কোথায় থাকলো? দেখুন, আমি একজন সরকারি চিকিৎসক, সুতরাং আমারও স্বাস্থ্যমন্ত্রী তিনি, তথাপি তিনি মাননীয় মুখ্যমন্ত্রী। সুতরাং তিনি যা বলছেন সেটাকে বিশ্বাস করা, সেটাকে মান্যতা দেয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে, তাই সেই ব্যাপারে আমি বলবো। কিন্তু যেটা বলার, যে যদি মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই খবরগুলো না পৌঁছে গিয়ে থাকে তাহলে কোথায় আটকাতো, এই প্রশ্নটা তো খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা দায়িত্ব নিয়ে আইএমের পক্ষ থেকে বলছি, এবং শুধু আইএমএ না, আমরা যেহেতু সরকারি চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত, আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। এবং যে বৃহত্তর ষড়যন্ত্র এই নর্থ বেঙ্গল লবির দ্বারা পরিচালিত হতো, সেটার তো প্রত্যক্ষ এবং পরোক্ষ শিকার আমরা প্রত্যেকে, যারা আজকে আমরা প্রতিবাদ করছি, সেটা জুনিয়র ছাত্ররা হোক, সেটা সিনিয়র চিকিৎসকেরা হোক। আপনি বলতে পারেন কারোর ব্যক্তিগতভাবে কোনো একটি মানুষের প্রতি রাগ থাকতে পারে, কিন্তু সমস্বরে প্রায় সমস্ত চিকিৎসক, প্রায় 90-95% চিকিৎসক যদি একজন মানুষের বিপক্ষে, যদি একটি বিশেষ লবির বিপক্ষে বারবার কথা বলতে থাকে, তাহলে তো বুঝতে হবে তার মধ্যে কোথাও সত্যতা আছে। এখন সেই স্বর কেন মাননীয় মুখ্যমন্ত্রীর কানে পৌঁছালো না, এটা আমাদের কাছে সত্যি। স্বাস্থ্য দপ্তর পর্যন্ত যদি কোনো খবর যায় সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবে না, এটা কি করে মানা সম্ভব হয়? দেখুন, আমরা স্বাস্থ্য দপ্তরকে বারবার জানিয়েছি, আমরা ডিএমই ডিএইচএসকে বারবার ডেপুটেশন দিয়েছি, আমরা হেলথ সেক্রেটারিকে বারবার জানিয়েছি। এবং শুধু তাই নয়, আমি একদম প্রকাশ্যে বলছি, যার অঙ্গুলি হেলনে পুরো স্বাস্থ্য দপ্তর চলে বলে সকলেই মনে করছে, সেই ডক্টর এসপি দাস, তার কাছেও আমরা অনাস্থা প্রকাশ করেছি যে আপনি যেটা করছেন, যেভাবে চালাচ্ছেন, এতে স্বাস্থ্য ব্যবস্থার ভরাডুবি অবশ্যম্ভাবী। এই পাতাল প্রবেশ কেউ আটকাতে পারবে না। উনি বারবার শোনার পরও, এমনকি আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি, এই ঘটনার 2-3 মাস আগে আমরা যখন বুঝতে পেরেছি যে আর কোনোভাবেই চলছে না, আইএমের পক্ষ থেকে বেশ কিছু সিনিয়র ডাক্তারের একটা ডেলিগেশন ওনার সাথে দেখা করতে গেছি, উনি ভয়ে ওনার চেম্বারে আসেননি। প্রায় এই যে জুনিয়র ডাক্তাররা যেরকম বলছিলেন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, আমরা দেখছি ওনার চেম্বারে পেশেন্ট বসে, উনি বলে পাঠালেন যে ডাক্তারবাবু আজকে আসবেন না, বলে আমাদেরকে বার করে দেওয়া হলো। সুতরাং উনি তো নাটের গুরু, আজকে ওনাকে দায়িত্ব নিতে হবে। এসপি দাস কে হন? কেন এত বারবারন্ততা? সেই প্রশ্নটাই তো আমাদের, যে উনি কে, উনি কেন সিদ্ধান্ত নেবেন? উনি স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, উনি কখনো সরকারি চাকরি করেননি, কাজেই ওনার ঢোকার কথা নয়। কিন্তু প্রত্যেকটি বিষয়, সেটা প্রমোশন হোক, সেটা ট্রান্সফার হোক, সেটা কে ডিএমই হবেন, কে ডিএইচএস হবেন, কোন পোস্টে কে বসবেন, এবং আমি আপনাদের বলছি যে হেলথ সেক্রেটারির থেকেও, এমনকি আমার বলতে কিরকম অবাক লাগছে, হয়তো কোথাও কোথাও স্বাস্থ্যমন্ত্রীর থেকেও বেশি ক্ষমতাশালী হচ্ছেন এই ডক্টর এসপি দাস। মানে এটাই সবথেকে বড় আশ্চর্যের বিষয় এবং বিস্ফোরক কথা বলেন সঞ্জীব বাবু আপনি, যে এসপি দাসের ভূমিকা এমন একটা জায়গায় রয়েছে যে সেই জায়গাটাকে কোনোভাবেই
কোনোভাবেই হেলানো সম্ভব হচ্ছে না। একটা বড় পিরামিডের আকারে যেন রয়েছেন এবং সেই পিরামিডের চূড়ায় নাকি এসপি দাসে তিনি রয়েছেন, কিন্তু কে এই এসপি দাস, কে, তার ভূমিকাটাই বা কি? আর এই গোটা ঘুঘুর বাসার মধ্যে যে একটা এস ফ্যাক্টর কাজ করছে, সেই এস ফ্যাক্টরটাই বা কিভাবে কাজ করছে একবার গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করি। দেখুন, এই যে এস ফ্যাক্টরের কথা আমরা বললাম, যেখানে স্পষ্ট যে থ্রেট সিন্ডিকেটও চলতো এবং কাদের মদতে। প্রথমেই একেবারে শীর্ষে রয়েছেন এসপি দাস, একজন চিকিৎসক, এবং তার পাশাপাশি যে নামগুলো পর পর সামনে আসছে সেই নামগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সুশান্ত রায়, এখানেও সেই এস ফ্যাক্টর রয়েছে। এর পরের নাম আপনাদের সামনে রাখছি সন্দীপ ঘোষ। ইতিমধ্যেই আপনারা সন্দীপ ঘোষের যত কীর্তি আছে তার কিছুটা হলেও হয়তো জানতে পেরেছেন। এর পরের নাম সুহৃতা পাল, যে সুহৃতা পালকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বও কিন্তু আনা হয়েছিল, যদিও আন্দোলনরত চিকিৎসকেরা তারা কিন্তু মেনে নেননি। এর পরের নাম আপনাদের সামনে রাখি সঞ্জয় বশিষ্ঠ, যে এস ফ্যাক্টরের কথা আপনাদেরকে বলছিলাম, একেবারে পিরামিডের আকারে পরপর নামগুলো সামনে আসছে। পরের নাম আপনাদের সামনে রাখি, দেখুন কৌস্তব নায়েক, যার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আসছিল সামনে এবং পরবর্তী সময় পদক্ষেপ গ্রহণ করবার কথাও কিন্তু বলা হয়। আর এরপর আসছে সৌরভ পাল, একজন জুনিয়র চিকিৎসক, আপনারা জানেন, এবং তারও কি মহিমা সত্যি, তাও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম ভাইরাল ভিডিওর মধ্য দিয়ে। আর অভিক দে, এর তো নতুন করে আর পরিচয় দেওয়ার কোনো জায়গা নেই। অভিক দে এখন সর্বজন বিদিত, তার কীর্তিকলাপ আমরা প্রত্যেকে জানি। বিরূপাক্ষ বিশ্বাস, আরও একজন কীর্তিমান চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, এবং এর পাশাপাশি সৌত্রিক রায়। এই সৌত্রিক রায় কে সেটাও আপনাদের সামনে কিন্তু রিপাবলিক বাংলা রিভিল করেছিল। শিল্পা বসু রায় এর পরের নাম, এবং কিভাবে এই থ্রেট সিন্ডিকেটটা চলতো তা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং এখানে কার্যত আদৌ কি ভাঙন ধরেছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন। আর এই সজলবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে সজলবাবুর কাছ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া নেব। সজলবাবু, এই যে এস ফ্যাক্টরের কথা আমরা বললাম, একেবারে পিরামিডের আকারে একটার পর নাম সামনে আসছে, কিন্তু কোনো না কোনোভাবে এই পিরামিডে কোনো ভাঙ বা একটা চিড় ধরানো কি সম্ভব হয়েছে? হ্যাঁ, এত বড় আন্দোলন চলছে এখনো, যেটাকে অনেকে রেনেসাঁস আন্দোলন বা স্বাধীনতা সংগ্রামের সাথে তুলনা করছে, তার একটা প্রভাব নিশ্চয়ই আছে। খানিকটা তারা হয়তো সমঝে গেছে, সেটা ঠিকই, কিন্তু এই যে ঘুঘুর বাসা, এটাকে ভাঙা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে সেটা মনে করি। এটা ভাঙতে গেলে হয়তো আরো আন্দোলন দীর্ঘস্থায়ী করতে হবে এবং হাসপাতাল ভিত্তিক এবং সমস্ত এলাকা ভিত্তিক গণকমিটি গড়ে তুলে নিজেদেরই প্রতিরোধ তৈরি করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটাকে ভাঙা সম্ভব নয়। এখানে একটা জিনিস যেটা শুনে যেটা মনে হচ্ছে যে আজকে এগুলো সব আমরা হিন্দি সিনেমায় দেখতাম, যে একটা আন্ডারগ্রাউন্ড লল চলছে, সেখানে কিছু মানুষ সরকার চালাচ্ছে, প্রশাসন চালাচ্ছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের এই যে স্বাস্থ্য দপ্তরের কথা যেটা উঠে আসছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুই জানেন না, অথচ সেগুলো সব চলছে, সেই তার অঙ্গুলি হেলমেই সব চলছে। তাহলে একটা আন্ডারওয়ার্ল্ডে এখানে কাজকর্ম চলছে, তারা কেউ হয়তো আমাদের সরকারি সিস্টেমে নেইও, সেরকম লোকও রয়েছে, আমার সরকারি সিস্টেমে রয়েছে, সেটাও রয়েছে। তাহলে এই যে একটা আন্ডারওয়ার্ল্ডের একটা মানে দুর্বৃত্তায়ন যেটা হয়েছে, দুর্বৃত্তির একটা সিন্ডিকেট রাজ যেটা তৈরি করা হয়েছে, যাদের অঙ্গুলি হেলনেই সবকিছু চলবে, এখানে আমরা মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী এর ঊর্ধ্বে থাকতে পারেন না, কারণ প্রত্যেকটা ফাইলে তার সই আছে। আমরা স্বাস্থ্য ভবনে যতবার সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিতে গেছি, অন্তত কয়েক হাজার বার আমরা ডেপুটেশন দিয়েছি, প্রিন্সিপাল সেক্রেটারিকেও দিয়েছি, মুখ্যমন্ত্রীর সাথেও আমরা দেখা করেছি। এবং আমরা যতবার জেনেছি যে স্বাস্থ্য ভবনের কর্তারা তারা বলেন যে আমাদের হাত পা বাঁধা, ওপর থেকে যা নির্দেশ আসছে। এখানে দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে এই যে সিন্ডিকেট চলছে বা সরকার চলছে, তারা একদল দলদাসকে তারা এই স্বাস্থ্য প্রশাসনে বসিয়ে রাখে, যারা ইয়েস ম্যান, তারা হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। যদি বলে আজকে শুদ্ধ পশ্চিম দিকে ওঠে, তারাও হ্যাঁ বলে হ্যাঁ, শুদ্ধ পশ্চিম দিকে ওঠে। এরকম লোককেই স্বাস্থ্য ভবনের স্বাস্থ্যকর্তা হিসাবে বিভিন্ন জায়গায় বসানো হয়। এটা হচ্ছে একটা ওপেন সিক্রেট, প্রত্যেকটা স্তরে, একদম সিএমওএস থেকে শুরু করে বিএমওএস লেভেল পর্যন্ত সর্বোচ্চ জায়গায় কিন্তু এই ধরনের কাজকর্ম চলছে। অতএব এই যে জিনিসটা চলছে, এটা একটা সেন্ট্রালাইজড একটা পরিকল্পনার একটা অঙ্গ বলে আমরা মনে করি। কোনো সরকার তার ঊর্ধ্বে থাকতে পারে না। সরকারের যদি না থাকে, মদত না থাকে বা ক্ষেত্রে না জানে, সেটা এই ধরনের পরিকল্পনা কখনোই চলতে পারে না বলে আমরা মনে করি। এখানে আজকে যে আন্দোলন চলছে, এই আন্দোলন একদিকে যেমন আজকে অভয়ের বিচার চাইছি আমরা, যেমন মানে প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, তেমন আমরা যেটা মনে করি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে, এই যে সিন্ডিকেট রাজ, এই যে দুর্বৃত্তায়ন তৈরি হয়েছে, সেই দুর্বৃত্তায়ন চালাতে গেলে এই ধরনের খুন খারাপি, এই ধরনের নোংরামি, যেগুলো মদ গাঁজা বা ড্রাগের নেশা, এগুলো ঢুকে যায়, এটা পরিপূরক হিসাবে আসে।
স্বাভাবিক। আর এইগুলো যখনই আসে সেখানে খুন ধর্ষণ হবে, এটাই স্বাভাবিক নিয়ম। বিভিন্ন রাজ্যেও সেগুলো ঘটছে, আমরা দেখতে পাচ্ছি, আন্ডারওয়ার্ল্ডেও সেগুলো ঘটছে। তাহলে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে একদম রন্ধে রন্ধে ঢুকে গেছে, এইগুলোকে যদি আজকে দূর করতে হয় তাহলে এই আন্দোলন শুধুমাত্র কয়েকদিনের আন্দোলন নয়, এটা একটা দীর্ঘস্থায়ী আন্দোলনে রূপ দিতে হবে এবং বিভিন্ন জায়গায় গণ কমিটি তৈরি করা দরকার। আমরা যেটা দাবি করেছি স্বাধীন ডক্টর ফোরামের পক্ষ থেকে, হাসপাতালে একটা নির্বাচিত কমিটি থাক, যেখানে আমাদের মতো সংগঠন যারা রয়েছে, আইএমএ থেকে স্বাধীন ডক্টর ফোরাম থেকে প্রত্যেকটা সংগঠনের প্রতিনিধি নেওয়া হোক, সেখানে প্রতিনিধিদের নিয়ে নির্বাচিত কমিটি হোক, তাদের মাধ্যমে এসে অন্ততপক্ষে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে এই রোগী কল্যাণ সমিতি তা তিনি ভেঙে দিচ্ছেন, একেবারে স্পট থেকে তিনি অ্যানাউন্স করেছেন এবং তারই সঙ্গে সঙ্গে তিনি বলেছেন নতুন কমিটি এবং সেই কমিটিতে যেমন নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন ঠিক একই রকমভাবে জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা তারাও থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আসবো এখান থেকে আসবো, কিন্তু তার আগে একবার আপনাদের সামনে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কিন্তু আরো একটা বিষয় উল্লেখ করেছিলেন যেখানে তিনি বলছেন যে কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রু নয়। যেই বক্তব্য সামনে আসবার পর প্রচুর বিতর্ক হয়েছে, প্রচুর জল্পনা হয়েছে, তিনি কিভাবে এই কথা বলতে পারেন? তাহলে যারা অভয়াকে হত্যা করেছেন, যারা অপরাধী, তাহলে তারা কি বন্ধু বা শত্রুর এই তালিকার মধ্যে পড়েন? যেমন এই বক্তব্য শোনাবো, ঠিক তার পাশাপাশি আরো একটা বিষয় আপনাদের সামনে রাখবো। প্রথমে আগে বক্তব্যটা শুনুন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কি বলেছেন শুনুন। যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা মার্ডারের সাথে দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। ইতিমধ্যে হয়তো আপনাদেরও মুখস্থ হয়ে গেছে তিনি ঠিক কি বলেছিলেন সেদিনকে সেই ধর্নাস্থলে এসে। আমি একটু অরিন্দম বাবুর কাছে আসি। অরিন্দম বাবু, এই যে প্রসেস আর বলা হচ্ছে যে সিস্টেম, দুটো কি সম্পূর্ণভাবে দুর্নীতির মধ্যে একেবারে আতুর ঘরে ঢুকে যায়নি? আপনার মনে কি হয়? সকালবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা দিয়ে শুরু করি, অধিকার লাভের যে মর্যাদা, সেই মর্যাদা রক্ষা করতে গেলে অধিকার প্রয়োগের ক্ষেত্রে সংযত এবং সতর্ক হতে হবে। আমি অফিসার ইনচার্জ, আমাকে একটা এসপি একটা মেসেজ দিল, আমি যখন নাকি কোয়ারি হলো আমি বললাম আমি পাইনি, তাহলে আমি এখন কোয়ারি করব যে কোন জায়গাটা আটকে আছে, তাকে পানিশমেন্ট দেবো। মুখ্যমন্ত্রী সারাদিন সারা বছর প্রচণ্ড ব্যস্ত থাকে। আজকে যখন ক্রিস্টাল ক্লিয়ার, এই যে নামগুলো বলেন সুদীপ্ত রায় থেকে শুরু করে, এরা তো বাংলার রত্ন, এক সংখ্যক মানুষের বাংলার রত্ন। এই এস ফ্যাক্টরি তো স্বাস্থ্যটা পুরোটা চালাচ্ছে। দেখুন আজকে তাদের যে ক্ষত হয়েছে সেটা আবার ক্ষতটা সারাবার জন্য আবার মলমও দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যারা নাকি মুখ্যমন্ত্রীকে সময় মতো দিল না, তাহলে তাদের পানিশমেন্টটা কোথায়? তো সেই পানিশমেন্টটা যদি দেয় তাহলে তো সাধারণ মানুষ খুশি হতো। গত পরশুদিন যে সুপ্রিম কোর্টে, আজকে আমি বলে দিচ্ছি যে অ্যাডভোকেট ইন্দিরা জয় সিং এবং অ্যাডভোকেট যে করুণা নন্দী একদম ন্যাকেট করে দিয়েছে। কেন আমি আপনাকে বলছি, দেখুন কি অদ্ভুত ব্যাপার, যে মারা গেল তার মা বাবার স্টেটমেন্টটা পর্যন্ত গুরুত্ব দিচ্ছে না। আজকে সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে যে তার মা বাবাকে গুরুত্ব দিতে হবে এবং টাইম টু টাইম তাকে জানাতে হবে। আজকে আপনাকে বলুন যে ডাক্তারবাবুরা যে ডিমান্ডটা করেছে, সেই ডিমান্ডটা কি? ডিমান্ডটা হচ্ছে কি জাস্টিস। এরা যে ডিমান্ড করছে, সুপ্রিম কোর্টে মানুষের ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে যে আমি যদি কাজের পরিবেশ না পাই, সুপ্রিম কোর্ট যেটা বলেছে 18 থেকে 23 বছর পর্যন্ত এই ঘটনা যে আবার ঘটবে না তার দায়িত্ব কে নেবে? কারণ এখন পর্যন্ত যাদের অ্যারেস্ট করা হয়েছে তারা কিন্তু ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স। তাহলে মার্ডারটা করলো কে? তাহলে মার্ডার যারা করেছে, মুখ্যমন্ত্রী কিন্তু সেদিন বলেছিল ইনসাইড হসপিটালে অনেকে আছে তাদের ধরতে হবে। তাহলে আপনি আমাকে মার্ডার যারা করেছে তারা ঘুরে বেড়াচ্ছে, তাহলে ঘুরে বেড়াচ্ছে যদি, তাহলে এরা আবার কাজ করবে কি করে? একদম পার্টিকুলার পয়েন্টটা ধরেছে যে আপনারা একটা থেকে অ্যারেস্ট করুন। এবং সুপ্রিম কোর্ট শেষ করছি যে রিমার্কটা আমি কোর্ট আনকোর্ট বলি, ভয়ঙ্কর রিপোর্ট চিফ জাস্টিস বলেছে, সিবিআই ঘুমোচ্ছে না, তাদের সময় দিতে হবে। যা স্ট্যাটাস রিপোর্ট বলছে তা ভয়াবহ এবং বিচলিত হওয়ার মতো। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ডাক্তারবাবুরা আরে আছে, পরে আমি আর একটু কথা বলবো।
একদমই তাই, যেমনটা আপনি বললেন যে কোথায় কি সমস্যা হচ্ছে সেটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আর এরই মধ্যে এই যে প্রাইস পোস্টিং এর কথা বলা হচ্ছে, আপনারা ইতিমধ্যে হয়তো এই শব্দবন্ধর সঙ্গে পরিচিত হয়ে গিয়েছেন। কেন এই কথা বলছি? অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরকেই অন্যভাবে সামনে প্রেজেন্ট করা হচ্ছে। কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে একবার গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা পুরোটা তুলে ধরলে হয়তো বুঝতে পারবেন যে এই কেমন বদল। যেখানে দেবাশিস হালদারের কথা বলা হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা, সেখানে আরও বেশ কয়েকজনের নাম যেখানে সামনে আসছে এবং একে পরিবর্তন করে আনা হলো ওএসডি পাবলিক হেলথে, অর্থাৎ এই দেবাশিস হালদারকে। কিভাবে পরিবর্তনটা হয়েছে আপনাদের সামনে তুলে ধরছি। কৌস্তব নায়েক, যার পদত্যাগের দাবিও করা হয়েছে আন্দোলন মঞ্চ থেকে, সেই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক, তাকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হলো। ওই যে প্রাইস পোস্টিং এর কথা আপনাদের সামনে তুলে ধরলাম, তাকে নিয়ে যাওয়া হলো অধিকর্তা হিসাবে স্বাস্থ্য পরিবার কল্যাণ ইনস্টিটিউটে। এবং এই যে প্রাইস পোস্টিং অর্থাৎ চিকিৎসকদের বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে এসছে, তার পরবর্তী সময় বদল ঠিক মতনই করা হয়েছে। কিন্তু এই বদলের নেপথ্যের কারণটা কি, এটাও আমরা জানবার চেষ্টা করবো ছোট্ট একটা বিরতির পর। ফিরে আসছে। বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন তুলেছিলাম, এই কেমন বদল? আদৌ কি বদল করা হয়েছে, নাকি বদলের নামে সবটাই ওই যে বলে না যে অন্যায় আর অন্যায় ঢাকা, সবটাই যেন সেই রকম জায়গায় একটা কোনো কিছু চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সুতরাং এটা নিয়েই আমরা প্রশ্ন তুলেছিলাম, আপনাদের সামনে আমরা তুলেও ধরেছিলাম যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সত্যি তাদের জায়গা থেকে সরানো হয়েছে, কিন্তু তাদের ওই যে জায়গায় দুর্নীতি তারা করে গিয়েছেন তার কি কোনো রকমের কোনো বিচার হয়েছে? সজলবাবুর কাছে আমি এটা নিয়ে আসবো। সজলবাবু, এটা কিরকম ধরনের বদল? এটা দেখলাম শুধুমাত্র প্রাইস পোস্টিং, অর্থাৎ তারা অন্যায় করেছে কিন্তু সেই অন্যায়ের রেকটিফিকেশন তো দূরের কথা, তাদেরকে উপরন্তু উপহার দেওয়া হলো, পুরস্কৃত করা হলো, অন্যত্র সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ এভাবে কি কোনোভাবে দুর্নীতি চাপা দেওয়া সম্ভব হয়? হ্যাঁ, এটা তাদের এই যে বদলগুলো হয়েছে, যেটা পুলিশের বিশেষত কলকাতা পুলিশের শীর্ষ কর্তা যিনি রয়েছেন বা আমাদের স্বাস্থ্য দপ্তরের যা দুজন শীর্ষ অধিকর্তা যারা রয়েছেন তাদেরকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা মনে করি যে এই আন্দোলনের চাপে সরকার করতে বাধ্য হয়েছে। এটা ঘটনা যে এই পদগুলোর একটা ভ্যালু আছে বা এই পদগুলোর অনেকগুলো দায়িত্ব রয়েছে, স্বাভাবিকভাবে সেখান থেকে সরিয়ে দেওয়াটা নিশ্চয়ই তাদের ক্ষেত্রে এক অর্থে খানিকটা হলেও তাদের পানিশমেন্ট। কিন্তু যে ধরনের যে নেচারের আজকে সজলবাবু, এই যে দেবাশিস হালদারের কথা বলছি, কৌস্তব নায়েকের কথা বলছি, যাদেরকে সরিয়ে দেওয়া হলো, এই সরানোর কারণে তাদের যে দুর্বৃত্তায়ন অর্থাৎ তাদের যে অপরাধ মনস্কতা, সেটা থেকে কি কোনোভাবে সরানো সম্ভব হচ্ছে? তাদের শাস্তিটা তাহলে এক্স্যাক্টলি সেই জায়গাটা কিন্তু অক্ষত রয়েছে, যেমন ছিল সেটাই রয়ে গেছে। এখানে আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে দাবি করছি শুধুমাত্র সরানোটাই যথাযথ তাদের পক্ষে শাস্তি নয়। এখানে তারা যে কাণ্ড কারখানাগুলো করেছে বা এই যে সমস্ত ঘটনার সাথে তাদের কতটা যোগসাযোগ রয়েছে সবটা তদন্ত করে বের করা হোক এবং তদন্ত সাপেক্ষে আর 5 জনের যেমন তাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তাদের যেমন শাস্তি হচ্ছে এদেরও সেই একই রকম শাস্তি দেওয়া হোক, সেই দাবি আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে রাখছি। কারণ শুধুমাত্র সরিয়ে দিলেই তাদের পক্ষে এটা যথেষ্ট নয় বলে আমরা মনে করি। অবশ্যই তাদের যা প্রসিডিংস আছে উচ্চ পর্যায়ের তদন্ত হোক, দরকার সিবিআই হোক, বিচার বিভাগীয় তদন্ত হোক, বিচার বিভাগীয় তদন্ত করে এদের যা যা ত্রুটি রয়েছে বা যা যা ইন্টেনশন রয়েছে, আমি বলবো শুধু ত্রুটি না, এটা ইন্টেনশন কিছু থাকতে পারে, সেই ইন্টেনশন যদি কিছু থাকে সেগুলো খুঁজে বের করা হোক এবং তার জন্য যা যা আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া দরকার, যা যা তাদের শাস্তি দেওয়া দরকার, সেই উপযুক্ত শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হোক, সেই দাবি আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে রাখছি। বেশ বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই বিষয়ে আপনাদের সামনে তুলে রাখি। এই যে বদলের কথা বলা হচ্ছে, কিন্তু প্রথমেই প্রশ্ন তুলেছিলাম পরিস্থিতির কি বদল হলো এই বদলের মধ্য দিয়ে? একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে রাখি, তারপর আসছি আলোচনা। 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি,
কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওনাদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। মুখ্যমন্ত্রী মানবিক না সহানুভূতিশীল, সঞ্জীব বাবু কি বলবেন এই বক্তব্য শুনবার পর? দেখুন, আমি দুটো বক্তব্যকে ধরেই বলি যে যদি এটা সত্যি হয় যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সত্যি সত্যি এরকম ইনফরমেশন থাকে না, তাহলে বুঝতে হবে যারা তাকে বোঝাচ্ছেন তারা মুখ্যমন্ত্রীকে প্রতারণা করছে, তারা মুখ্যমন্ত্রীর সাথে সঠতা করছে। এবং এই জায়গার থেকেই বলি, আজকে এই যে ডিএমই এবং ডিএইচএসের কথা বলছেন, এরা আসলে তো ক্রীড়ন খেলার পুতুল। এদেরকে সরিয়ে দিয়ে আপনি সিস্টেমের বদল আনতে পারবেন না যতক্ষণ না যিনি সেই পুতুলগুলোকে নাচাচ্ছেন তার বদল হবে। তাকে যতক্ষণ না তার জায়গার থেকে আমরা সরাতে পারছি, এই ডক্টর এসপি দাস এবং তার নর্থ বেঙ্গল লবি, ততক্ষণ আজকে ডিএমইর বদলে যিনি নতুন ডিএমই আসবেন তিনি একই রকম কাজ করবেন। আমি ব্যক্তিগতভাবে বলছি, যিনি ডিএমই ছিলেন ডক্টর কৌস্তব নাইক, তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ মানুষ এবং অত্যন্ত সুদক্ষ চিকিৎসক, সুতরাং সে ব্যাপারে কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে না, আপনি সার্টিফিকেট দিচ্ছেন, তাহলে তিনি দুর্নীতিগ্রস্ত কেন? সেটাই বলছি। কেউ অন্যায় করতে বলে আপনি করবেন, এটা হতে পারে না? সেটাই বলছি, সেটাই বলার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে এদেরকে যেভাবে বসানো হয়েছে এবং যে শর্তে বসানো হয়েছে, তাতে আজকে কৌস্তব নায়কের জায়গায় অন্য XYZ যেই বসুক এবং যেভাবে বসছে, তাতে তিনি একই কাজ করতে বাধ্য হবেন। সুতরাং দরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পুরো জিনিসটাকে পরিচালনা করা, এবং যারা এতদিন ধরে এই দুর্নীতিটা চালাচ্ছেন তাদেরকে সরিয়ে দেওয়া। যে কারণেই আমরা মেডিকেল কাউন্সিল ভাঙার কথা বলছি, কারণ কারা মেডিকেল, আপনি দেখুন হেলথ ইউনিভার্সিটি বলুন, প্রত্যেকটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলুন, ডিএমই বলুন, ডিএইচএস বলুন, মেডিকেল কাউন্সিল বলুন, প্রত্যেকটা জিনিস এই ডক্টর এসপি দাস নিজে দায়িত্ব নিয়ে এই পাপগুলো করেছেন। আজকে বিভিন্ন জায়গায় পড়ছে, আমি কিছু জানতাম না, আপনারা শুনলে অবাক হবেন। ওনার মেয়ে ডক্টর রিয়াল দাস, তিনি SSKM এর ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। NMCর রুল আছে, ন্যাশনাল মেডিকেল কমিশন, সারা ভারতবর্ষে কোথাও MBBS করে কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় না, কিন্তু ডক্টর রিয়াল দাসের শুধু MBBS সার্টিফিকেট নিয়ে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বসেছেন, এবং এই পদে বসানোর জন্য ক্যাবিনেটে স্পেশাল মিটিং করা হয়েছে। ভারতবর্ষের কোনো উদাহরণ নেই। আর উনি বলছেন উনি প্রভাবশালী নন, উনি কোনো জায়গায় হস্তক্ষেপ করেন না, উনি কিছু জানতেন না। সামনে আনুন। আপনারা তো শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা বলেন, আমি তো দেখতে চাই এই ডক্টর রিয়াল দাসের নিয়োগ দুর্নীতির আমরা উত্তর চাই। তিনি কিভাবে নিয়োগ পেয়েছেন, কি যোগ্যতার ভিত্তিতে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন, এবং আমি জানি তাকে এখন পদোন্নতি করে অ্যাসোসিয়েট প্রফেসর করার কথা হচ্ছে। এই রিয়াল দাসকে সঠিক জায়গায় না রাখার জন্য একজন স্পেশাল সেক্রেটারির চাকরি চলে গিয়েছিল। উনি কিছু জানেন না, বিশ্বাস করব আমরা? এই স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে আমরা প্রত্যেক দিন জড়িত। মানে বিষয়টা একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে, আমি সৎ নই, আপনাদের প্রত্যেকটা কেউ সৎ হোক এটাও আমরা চাই না, তাই তো অরিন্দম বাবু? না, সত্যি তো, এটা ডাক্তারবাবু যেটা বললেন একদম সত্যিই। আমি মাঝে মাঝে ভাবছি যে ডাক্তাররা চিকিৎসা করবে, রোগীর সেবা করবে, না নিজেদের জীবন বাঁচাবে? না, কোন ডাক্তারের কাছে আমরা যাব? আপনি বলুন। যেই ডাক্তারের কাছে আমরা যাব সে যে সত্যি সত্যি পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে সেই জায়গায় গিয়েছে, সেটাও তো এখন ভরসা রাখতে সমস্যা হচ্ছে। এই সমস্ত যাদের নাকি কার্বাইডে পাকা যে পোস্টগুলো পাচ্ছে, এরা তো আর কদিন পরে হরলিক্স প্রেসক্রিপশন দিলেও তো রোগীরা খেতে চাইবে না ভয়ে। আমার এখন প্রশ্ন হচ্ছে একটা জিনিস শুনুন, যে বক্তব্যটা আজকে হচ্ছে, এনারা যে ডিমান্ডটা করছে, ডিমান্ডটা তো 100% কারেক্ট।
আজকে যে সুপ্রিম কোর্ট বলছে 7 দিন ট্রেনিং দিয়ে ভলেন্টিয়ার সিভিক্সে পাঠানো হচ্ছে, এখন বলা হচ্ছে দেখুন কতটা 45টি আজকে হসপিটালে সমস্ত কিছু আজকে পুলিশকে আজকে পোস্টিং করতে হবে। আপনি আমাকে বলুন, আরেকটা কথা বলুন, যে আমি জানতে পারছিলাম এতদিন ধরে যে পলিগ্রাফি টেস্ট, কিন্তু আমরা অনেকে জানি না লেয়ার্ড ভয়েস অ্যানালাইসিস LVA বলে একটা আজকে প্রযুক্তি আছে, সেখান থেকে তো আজকে ভয়ঙ্কর জিনিস জানা গেছে যে আজকে যে টাওয়ার লোকেশন থেকে আপনার যে CDR থেকে আজকে তো স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আজকে এই সন্দীপ ঘোষের সাথে কাঁধে কাঁধে যুক্ত ছিল, কোথায় কোথায় ঘটনা হয়েছিল, কিন্তু মেইন জায়গাটা তো গ্যাপ। যারা মার্ডার করেছে, যারা রেপ করলো, তারা কোথায়? আজকে আশ্চর্য হচ্ছে যে পুলিশ আজকে নাকি জুতোতে নাকি রক্ত দেখেছে, আরে বাপরে বাপ কি বিরাট লেখা, কিন্তু সুপ্রিম কোর্টে আজকে দিচ্ছে যে যে জামাটা সেটা সিজ করেনি। আপনি বলুন সেই জামাতেও তো রক্ত থাকতে পারতো, যে জুতো দেখতে পাচ্ছে, ঘাড় নিচু করে জুতো দেখতে পাচ্ছে, কিন্তু জামাটা সামনে থেকে সেটা ঘিস করে। ইজ ইট দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন? আজকে ডাক্তারবাবুরা যে আজকে চতুর্দিকে যে কথাটা বলছে যে দোজ আর দ্য মার্ডারার, যারা রেপিস্ট তারা আজকে ঘুরে বেড়াচ্ছে লাইক ফ্লাইং বার্ড অন দ্য স্কাই, কিন্তু তাদের উপস্থিতিতে তারা কি করে কাজ করবে? আজকে যাদেরকে পোস্ট করে আনা হয়েছে, যাদের আপনি আমাকে বলুন না, ওই যে লক্ষ্মী পুজো একজন ছাঁচের একজন ওই নাড়ু করতো না, সেই ছাঁচ ফেলে দিয়েছে, ওইটাতে নাড়ু তৈরি করো। যদি আজকে সিস্টেম, যেটা ডাক্তারবাবু বললো, সিস্টেম যদি চেঞ্জ না হয়, যাদেরই আসুক তারা তো ওইটাই কাজ করবে, তাহলে তো বলতে হবে। এই যে SK দাস, কে না চেন SP দাস, কে না চেন এই ভদ্রলোককে, যে ইনি সমস্ত আজকে ছুরিটা ঘোরাচ্ছেন? ইনি যেহেতু হাউস ফিজিশিয়ান অফ চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল, তাহলে মানুষকে তো এটা বিশ্বাস করতে হবে যে না, মানুষটা ঠিক জায়গায় আছেন, মুখ্যমন্ত্রী এই সমস্ত ব্যাপারে ইন্টারফেয়ার করে না। কিন্তু আজকে তো হাটে ঘাটে বাজারে সব জায়গাতে তো এই SP দাসের কথা আসছে। এই যে ডাক্তারবাবু যে কথাটা বললেন, ওনার মেয়ে ভারতের ইতিহাসে এখন পর্যন্ত যেমন নেই, তেমনি আজকে সন্দীপ ঘোষকে ভারতের ইতিহাসে 14 দিনে 193 ঘন্টা আনইন্টারাপ্টেডলি ইন্টারোগেশন কেউ করেনি। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে সুপ্রিম কোর্ট যে ডিসিশনটা দিয়েছে, আগামী দিনের দিকে আমাদের তাকিয়ে দেখতে হবে যে মেইন ক্রিমিনাল, যারা মেইন কালপিট, যারা মার্ডার করেছে, রেপিস্ট করেছে, সেই ক্ষেত্রে আজকে তদন্ত কতটা এগিয়েছে। কিন্তু এই যে মেন কালপিটের কথা আমরা বলছি, সেই মেন কালপিট কারা, সেটা তো সবার প্রথম রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কাছে ইনফরমেশনটা এসেছে, কিন্তু সেখানেই তো করাপশন দেখতে পাচ্ছি। টালা থানার ওসিকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, কেন, কি কারণের জন্য গ্রেফতার করা হয়েছে আমরা প্রত্যেকে জানি, কিন্তু তারপরেও সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। সোজা কথা বলি, যে অফিসার ইনচার্জ টালা PS, আপনি আমাকে বলুন একটা থানাতে 30 থেকে 40টা ফোর্স থাকে, 200 ফোর্স করতে গেল, 200 থেকে 300 ফোর্স করতে গেল, কে ডেপুট করলো, কি কারণে গেল? ওখানে কি বাঁধ ভেঙেছে? মুখ্যমন্ত্রী যে গেছে ওখানে ফোর্স যাবে, বাঁধ ভেঙেছিল, ডেড বডিটা চলে যাচ্ছে, ইন দ্য টুইঙ্কল অফ এন আই এত ফোর্স এলো থেকে। তার মানে কি এখানে কিন্তু অফিসার ইনচার্জ অফ টালা পুলিশ স্টেশনকে কিন্তু দায়ী করলে হবে না, কারণ তার পিছনে আরো যারা মাথা রয়েছে তারা কিন্তু সলিডলি রেসপন্সিবল ফর দিস, উনিও নিশ্চয়ই দায়ী। কিন্তু আমি আপনাকে বলছি যে এটা আমরা বলছি কি স্টেট স্পন্সর্ড গার্বেজ, আরেকটা বলছি এডুকেশনাল গার্বেজ। আমাকে কালকে রবীন্দ্র সদন এক ভদ্রলোক বলছিলেন, মিস্টার ঘোষ বলছিলেন যে অরিন্দমবাবু এগুলো কি হচ্ছে আপনারা বলুন। এটা যদি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ কমিউনিকেশন গ্যাপ করে, তাহলে দোজ আর দ্য রেসপন্সিবল ফর দিস, তাদের পানিশমেন্ট দেওয়া দরকার, তাদের সাসপেন্ড করা দরকার, শুধু বদলি করলে তো হবে না। এইটাই হচ্ছে কি ওনারও বক্তব্য, আমারও বক্তব্য। এবং সেখান থেকেও আরও একটা বিষয় উঠে আসে যে ওই যে পুলিশ মন্ত্রী তিনি সত্যিই হয়তো কিছু জানেন না, পুলিশের তরফ থেকে ইনস্ট্রাকশন নিশ্চয়ই এসেছিল, নয়তো একজন নিচুতলার কর্মী তার পক্ষে সম্ভব নয় এরকমভাবে কোনো কংক্রিটের সিদ্ধান্ত নেবার। সুতরাং কোথাও না কোথাও গিয়ে একটা সুতো, সেই সুতোটা নিশ্চয়ই ঠিক উপরের ওই পিরামিডের জায়গায় বাঁধা রয়েছে, যে কারণের জন্য ইনস্ট্রাকশন যেরকমভাবে আসছে তারা কিন্তু সেই রকমভাবেই কাজটা করছেন। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়েও এই যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কোনো সময় আমরা দেখলাম মেরুদণ্ড নিয়ে তারা পথে নেমেছেন, কোনো সময় মস্তিষ্ক নিয়ে, বিস্ফারিত চোখ নিয়ে, আবার কোনো সময় ঝাঁটা নিয়ে তারা পথে নামতে বাধ্য হয়েছেন, এবং তার পরবর্তীতে তাদের আন্দোলন যে কারণের জন্য অবশেষে কিছুটা হলেও হয়তো এক পা পিছোতে বাধ্য হয়েছে রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, বদল আনা হয়েছে। কিন্তু সেই বদল নিয়েও প্রশ্ন সামনে আসছে। তার কারণ কি, গ্রাফিক্যালি একবার আপনাদের সামনে গোটা বিষয়টা তুলে ধরলে আরও হয়তো পরিষ্কার হবে যাদেরকে বদল করা হয়েছে। এই যেমন বিনীত গোয়েল পুলিশ কমিশনার ছিলেন, যাকে বদল করা হয়েছে। অন্যদিকে অভিষেক গুপ্তা
নর্থ অর্থাৎ ডিসি নর্থ, যার বিরুদ্ধে অভিযোগ, তাকেও বদল করা হয়েছে। দেবাশিস হালদার স্বাস্থ্য অধিকর্তা, তাকেও বদল করা হয়েছে। কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, যার অপসারণের দাবি কিন্তু আন্দোলনরত চিকিৎসকেরা করেছিলেন, সেই কৌস্তব নায়ক, তাকেও সরানো হয়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যাদেরকে বদল করা হয়েছে সেই বদলটা শুধুমাত্র হয়েছে আমরা হয়তো খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু মানুষের সঙ্গে কি সত্যিই প্রতারণা হয়নি? এই যে শুধুমাত্র বদল করে একটা আইওয়াশ করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই আইওয়াশটুকুনি পর্যন্ত, কিন্তু তার নেপথ্যের কারণটা, সেই নেপথ্যের কারণ পর্যন্ত কি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তিনি পৌঁছতে পেরেছেন? সজলবাবু। হ্যাঁ, এটাই, এই জায়গাটাই তো আমাদের প্রশ্নের জায়গা, যে শুধু একটা বদলটা নিশ্চয়ই একটা চাপে পড়ে হয়েছে, সেটা এক অর্থে আন্দোলনেরই জয় খানিকটা, সেটা আমরা বলবো। কিন্তু এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এরা 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 এই চক্রের সঙ্গে যুক্ত, অথচ তিনি কিচ্ছু জানেন না। কি করে সম্ভব? কেউ মানতে পারছে না, এটা কখনো হতে পারে না। এটা একটা সরকার চলছে, গণতান্ত্রিক সরকার, অথচ তার সমস্ত কাজকর্ম আন্ডারওয়ার্ল্ডের কিছু লোকজন করে দিচ্ছে, আর সেই সরকার দিব্যি চলছে। তাহলে তো সেই সরকার নিয়েই প্রশ্ন উঠে যাওয়ার কথা, যে তাহলে সেই সরকার কিভাবে চলছে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আসলে ঘটনাটা হচ্ছে এই যে সিন্ডিকেট রাজ, এখান থেকে যে প্রচুর লক্ষ লক্ষ টাকা তোলাবাজি হয়, সেই তোলাবাজির টাকাটা যায় কোথায় সেটা কিন্তু আমাদের দেখতে হবে, এবং সেই টাকাটা অবশ্যই সেখানে একদম কালীঘাট পর্যন্ত পৌঁছায়, না হলে এটা কখনো হতে পারে না। এই যে আমাদের ডাক্তারদের ট্রান্সফার নিয়ে লক্ষ লক্ষ, 5 লক্ষ 7 লক্ষ, কাউকে এখন 10-12 লাখ টাকা পর্যন্ত আজকে দিতে হচ্ছে। এই যে পাস ফেল থেকে শুরু করে, অনার্স থেকে শুরু করে যে টাকা দিতে হচ্ছে, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? সেই জায়গাগুলো, তাহলে এই যে সিন্ডিকেট রাজ যে চলছে, কায়েম করা হয়েছে, এটা হচ্ছে টাকা তোলার একটা সোর্স। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে, একটা পূর্ণ সময়ের স্বাস্থ্যমন্ত্রী নেই কেন এত বছর ধরে? একটা পূর্ণ সময় স্বাস্থ্যমন্ত্রী থাকলে তো আজকে তিনি সেটা সরেজমিনে দেখতে পাতেন, বা আজকে দেখার সুযোগটা অনেক বেশি থাকতো। তাহলে সেইটা করা হয়নি কেন? তার মানে এটাকে একটা সেন্ট্রালাইজড একটা মানে ক্রিমিনালাইজেশন তৈরি করার জন্য, যেখান থেকে টাকা তোলা যাবে সেটার জন্যই এই পরিকল্পনা তৈরি করে রাখা হয়েছে। অতএব এই সার্বিক বিষয়গুলো আমরা মনে করি সার্বিক সময়ের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের বিচার বিভাগের তদন্ত করা উচিত। এবং এই যারা রয়েছে, ধরুন এসপি দাসের হয়তো কোথাও কোনো সই নেই, বা কোথাও হয়তো কোনো ডকুমেন্টস নেই, তাকে ধরবে কি করে? তাহলে এইগুলো তার কিন্তু কার সই আছে তাকে ধরতে হবে। কারণ মানে ওই একটা বিষয় হয়ে দাঁড়ায় না, আমরা যখন হাইওয়ে দিয়ে যাতায়াত করি দেখি চেকপোস্ট রয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু ওই চেকপোস্ট দিয়ে কিভাবে অপরাধীরা তারা বেরিয়ে যেতে পারে সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। অথচ চেকপোস্টে যারা রয়েছেন তাদের নজরে কিছু আসছে না। অরিন্দম বাবু। ডক্টর বিশ্বাস, আপনাকে একটা জিনিস জানাচ্ছি, পৃথিবীর ইতিহাসে মতো এমন নেই, আরজিকর হসপিটালে এটা টাকা নিয়ে তো আপনারা শুনেছেন। পরশুদিন একজন স্টেটমেন্ট দিচ্ছে যে ডোমেরা আগে যে 2জন ডোম ছেলে বদলি করে দিয়েছে, এখন এমন একজন ডোমকে আজকে নর্থ বেঙ্গল থেকে আনা হয়েছে, পার ডেড বডিতে 20,000 টাকা পর্যন্ত নিচ্ছে, পার ডেড বডি। এবং তাদের কি স্ট্যাটাসটা জানতে চাচ্ছে, কে চাকরি করে না করে, এবং 5,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা নিচ্ছে এই আরজিকর হসপিটালে। এই আরজিকর হসপিটালে আজকে সন্দীপ ঘোষ বলে একজন রত্ন রয়েছে দীর্ঘদিন ধরে, 2021 সাল থেকে আজকে কত কমপ্লেন যাচ্ছে, তাকে বদলি করছে না। আজকে ক্রিস্টাল ক্লিয়ার যে ডোমের যে 20,000 টাকা নাকি তাকে পার মান্থ দিতে হচ্ছে। আপনি শুনেছেন বোধহয় পরশুদিন যে স্টেটমেন্টটা দিচ্ছে, যে পার মান্থ এই নতুন ডোম যে আজকে নর্থ বেঙ্গল থেকে এসছে, পার মান্থ 20,000 টাকা কন্ট্রাক্ট বেসিসে তাকে বদলি করা হয়েছে। আমরা কোন রাজত্বে বাস করি? না, এই টাকাটা দিচ্ছে বলেই তো তাদেরকে ওই জায়গায় আনা হয়েছে। না সেই তাই বলছি, আনা হচ্ছে একদম। ওই এই টাকাটা তুলে দিতে হবে, সেটাই হচ্ছে কন্ট্রাক্ট। হ্যাঁ, কন্ট্রাক্ট, কারেক্ট। একটা হাসপাতালের আধিকারিক করা হচ্ছে, তাকে এত টাকা তুলে দিতে হবে, সেটাই হচ্ছে কন্ট্রাক্ট। যে এর পরে তাকে একেবারে অনুষ্ঠানে আমি যেহেতু শেষে দিকে একদম তাই সচেতন আমি বলছি, শুধু বদল নয়, আমরা কিন্তু বদলাও চাই। আমার বোনের মৃত্যুর বদলা চাই, ষড়যন্ত্রকারী যারা ছিলেন তাদের বিরুদ্ধে বদলা চাই, সিস্টেমটাকে যারা রোজ ধর্ষণ করছে তাদের বিরুদ্ধে বদলা চাই, এবং তথ্য প্রমাণ যারা লোপাট করেছেন তাদের বিরুদ্ধেও আমরা বদলা চাই। এই বদলা যতক্ষণ না হচ্ছে, শুধু সামান্য বদলে আমরা থামছি না, আমরা থামবো না। না সেটা আইনত নাকি না, আপনারা একদমই তাই। অর্থাৎ বিচার যেরকম ভাবে এবং গণকমিটি আমরা তৈরি করব। ঠিক ঠিক। আপাতত প্রত্যেককে ধন্যবাদ জানাতে হচ্ছে, যেহেতু সময় একদম আমাদের কাছে নেই। কিন্তু একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, অন্তত পক্ষে মুখ্যমন্ত্রী, আপনি তো এ রাজ্যের অভিভাবিকা,
কাউকে অন্ততপক্ষে বোকা বানাবেন না। যেটা সত্যি সেটা সত্যি হিসেবে মানুষের সামনে আসুক, এবং সে কারণের জন্য আপনার কাছে অনুরোধ থাকবে, আজকের এই অনুষ্ঠান থেকে রিপাবলিক বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলে আপনার কাছে অনুরোধ একটাই, যেটা সত্য সেই সত্যটাকে সামনে আসতে দিন। যারা অপরাধী তারা শাস্তি পাক, সেখানে কোনোভাবে কোনো রাখ ঢাক, কোনো লুকোচুরি অন্ততপক্ষে আপনি সায় দেবেন না। আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, তবে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়।